পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় সরকার। ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ালে লাগবে না বিদেশি সহায়তা। এখনো গতি আসেনি ঢাকা নারায়ণগঞ্জ রুটের কমিউটার ট্রেনে 2 ঘন্টাতেও মেলে না একটি বাহন। রেলওয়ে ট্র্যাক স্বল্পতার কথা বলছে কর্তৃপক্ষ। রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট কাটিয়ে রাজস্ব আদায় গতি। চট্টগ্রাম কাস্টমসে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। এবং প্রকল্পের নামে অর্থ তছরূপ ও লোপাটের অভিযোগ। চুয়াডাঙ্গা পৌর মেয়রের বিরুদ্ধে নিম্নমানের উপকরণ ব্যবহারে নষ্ট হয়েছে বিপুল অর্থ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় বাংলাদেশ। সঙ্গত কারণে ভারতের মতো পাকিস্তানের সঙ্গেও সম্পর্কের উন্নয়নে জোর দিচ্ছে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, ট্যাক্স জিডিপির অনুপাত বাড়াতে পারলে বিদেশি সহায়তা লাগবে না। বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। এলডিজি উত্তরণের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং ও উন্নত দেশের আদলে দেশের বাণিজ্য স্বার্থ দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকের আয়োজন করা হয়। পরে বৈঠকের বিষয়বস্তু নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত। আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপাল এর সাথে যাচ্ছি। আপনি জানেন গত সপ্তাহে ডিসিশন এসেছে যে নেপালের জন্য আমরা একটা আলাদা ইকোনমিক জোন করব। ব্রিফিং এ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী কথা বলেন বিদেশি সহায়তা নিয়ে। তিনি জানান, ভিয়েতনামে ট্যাক্স জিডিপির অনুপাত 19%, ভুটানে 11 থেকে 13% এবং কম্বোডিয়ায় 15%, কিন্তু বাংলাদেশে এখনো 6 থেকে 7%। ট্যাক্স জিডিপির অনুপাত বাড়াতে পারলে বিদেশি সহায়তা লাগবে না বলেও জানান তিনি। এইটা আসলে আমরা অলস হয়ে যাই। এইটা আসলে কেন? আমরা তো সহজ মানি পাওয়া যাচ্ছে, নিজেদের ডোমেস্টিক রিসোর্স আমরা মোবিলাইজ করি না। সেই 2010 সাল থেকে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও 10% থেকে এসে এখন 6% নেমেছে। আমাদের যদি ট্যাক্স টু জিডিপি রেশিও আমরা বাড়াতে পারি, আমাদের এর প্রয়োজনীয় হবে না। বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন সুবিধা উন্নত দেশগুলো বহাল রাখবে জানিয়ে তিনি আরো বলেন, অনেক দেশই নানা ধরনের সুবিধা দেওয়ার কথা বলছে, তাই এলডিজি উত্তরণে কোনো বাধা নেই বলেও জানান তিনি। সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাআল্লাহ। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দুপুরে বৈঠকে বসছে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে এই বৈঠক। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের রোডম্যাপ ছাড়াও বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবে বিএনপি। 3 দিনের সফরে আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলেন চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ পর্যায়ের প্রথম প্রতিনিধি দলের সফর। সকালে ঢাকায় পৌঁছানোর কথা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের। আর বিকেলে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। এ সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে। ঢাকা নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন চলাচলে কথা রাখেনি রেল কর্তৃপক্ষ। কাগজে কলমে ঘণ্টায় গড়ে 2টি করে ট্রেন ছাড়ার কথা থাকলেও বাস্তবে একেবারেই ভিন্ন। যাত্রীদের অভিযোগ 1.5 থেকে 2 ঘণ্টাতেও মেলেনি একটি ট্রেন। কর্তৃপক্ষ বলছে, রেলওয়ে ট্র্যাক স্বল্পতার কারণে ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হচ্ছে না। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। গেল 26 মার্চ ঢাকা নারায়ণগঞ্জ রুটে মেট্রো রেলের আদলে চালু হয় কমিউটার ট্রেন সার্ভিস। পুরাতন কোচ সংস্কার করে নতুন এই সেবা চালুর উদ্দেশ্য অধিক যাত্রী পরিবহন। তবে সেবা চালুর 20 দিন যেতে না যেতেই প্রশ্ন উঠেছে প্রতিশ্রুতি ও মান নিয়ে। কাগজে কলমে এই রুটে 16 জোড়া ট্রেন চলা সহ ঘণ্টায় গড়ে 2টি করে ট্রেন ছাড়ার কথা। তবে যাত্রীদের অভিযোগ, ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় 1.5 থেকে 2 ঘণ্টা। এখানে স্টেশনে দেখা যাচ্ছে যে প্রায় সময় 1.5 ঘণ্টা 2 ঘণ্টা বসে থাকতে লাগে।
এই গ্যাপটার জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে। ট্রেনের শিডিউল ঠিক রাখে না, আর মনে ইচ্ছা মত চালায়, ঠিক আছে, এই ঘন্টার পর ঘন্টা বসায় রাখে। এটা আমাদের জন্য পর্যাপ্ত না। প্রতি হাফ অ্যান আওয়ারে যদি একটা ট্রেন থাকতো তাহলে জনগণের সুবিধা হতো আর কি। মেট্রো রেলের আদলে করা কমিউটার ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কোচ বরাদ্দ করা হয়, তবে সরেজমিনে দেখা যায় নিয়মের তোয়াক্কা না করে পুরুষরাও দেদারসে সওয়ার হচ্ছেন সেই কোচে। ঠিক আছে মহিলাদের জন্য, হ্যাঁ, কিন্তু ছেলে মেয়ে সবাই বসে এখানে, অসুবিধা হয় না। এখন কি করবেন, মানে অন্য জায়গায় সিট পায় না, ওই জন্য বসে। জায়গা নাই তো ভাই, লিখে এখানে বসছি ভাই। না ভাই, না ভাই, না। সেবার মান নিয়ে যাত্রীদের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার। প্রতিদিন নিয়মিত চলতেছে এবং সঠিক সময় যাচ্ছে, সঠিক সময় আসতেছে এবং যাত্রীরা এই সার্ভিস গ্রহণ করে অনেক সন্তুষ্ট। পিক আওয়ার, অফ পিক আওয়ার আছে আমাদের। পিক আওয়ারে আপনার আধা ঘন্টা পরেও ট্রেন আছে, আর অফ পিক আওয়ারে একটু গ্যাপ হয়। রেলওয়ে ট্র্যাক ও ট্রেন স্বল্পতার কথা স্বীকার করে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বলেন, ডাবল লাইন প্রকল্পের কাজ শেষ হলে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। নারায়ণগঞ্জের যে আমাদের ডিমান্ড, অত্যন্ত হাই ডিমান্ড আছে আমাদের, কিন্তু আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে চালাতে পারছিলাম না। যখন ডাবল লাইন হয়ে যাবে তখন একটা লাইনে যাবে নারায়ণগঞ্জ, আর একটা লাইনে ট্রেন আসবে, তখন আপনি খুব অল্প সময়ে মানুষজন ঢাকা চলে আসতে পারবে। পড়ে থাকা ফাঁকা রেল লাইন প্রমাণ করে না লাইনের সংকট। তবুও কমিউটার ট্রেনের সেবার মান বৃদ্ধিতে যাত্রীসহ সবার সহায়তা চেয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা। শর্ট ডিস্টেন্সে যেটা হয়, যাত্রীরা দ্রুত যেতে চায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। মুখ্য থাকে রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট কাটিয়ে রাজস্ব আদায়ে গতি ফিরেছে চট্টগ্রাম কাস্টম হাউসে। চলতি অর্থবছরে ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্য পূরণের পথে রয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তারা বলছেন, সম্মিলিত প্রচেষ্টায় বা ছাড়িয়ে যেতে পারে লক্ষ্যমাত্রা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। 5 আগস্ট পট পরিবর্তনের পর চলতি অর্থবছরের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট আর ইন্টারনেট বন্ধের প্রভাব পড়ে আমদানি রপ্তানিতে। ফলে রাজস্ব আদায়েও দেখা দেয় ধীরগতি। ডলার সংকট কমার পাশাপাশি সরকার আমদানি শুল্ক কমানোয় পরিস্থিতি পাল্টেছে। ফেব্রুয়ারি পর্যন্ত ৫৫,৪১৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৮,৮০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১২% বেশি। ব্যবসায়ীরা বললেন, বিগত শাসনামলে অসাধু চক্রের কারণে পাচার হয়ে যেত বিপুল পরিমাণ অর্থ। বর্তমানে দায়িত্ব পালনকারীদের নিষ্ঠার কারণে বাড়ছে রাজস্ব। কাস্টমস অথরিটিকে ঠিক রাজস্ব টার্গেট দেওয়াটা আমরা কোনোভাবে ভালো মনে করি না। টার্গেট না দিয়ে বরং স্বচ্ছতা আনা উচিত, অটোমেশন আনা উচিত, এগুলোতে কিন্তু রাজস্ব বাড়বে। বর্তমানে যারা ম্যাক্সিমাম দেশত্ববাদ নিয়ে যারা কাজ করছে, তারা এই ট্যাক্সগুলি আদায়ের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। কাস্টমসের কড়াকড়ির কারণে শুল্ক ফাঁকিও প্রায় বন্ধ বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। প্রতিটা কনসাইনমেন্ট উনি নির্দেশ দিয়ে দিয়েছেন 4 দিনের উপরে, কারো কাছে 2 দিনের উপরে ফাইল থাকতে পারবে না, যেটা আমাদের ডিমান্ড ছিল। এবং রেট কাটার পরে হাফ অ্যান আওয়ারের মধ্যে ফাইল ছেড়ে দিতে হবে। দীর্ঘদিন যাবৎ ফাইল পড়ে থাকত, সিস্টেমের অভাবে আসলে হয়েছে। এখানে সবার কৃতিত্ব আছে। আমরা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন হিসেবে যে কর্মসূচিগুলো দিয়েছি ওনার সাথে লাস্ট বৈঠকে, এই কর্মসূচিগুলো ওনারা বাস্তবায়ন করছে বলে এই রেজাল্ট। বর্তমান ধারা অব্যাহত থাকলে অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৮৩,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করে কর্তৃপক্ষ। এই অর্থবছরে আমাদের টোটাল রাজস্ব লক্ষ্যমাত্রা হচ্ছে ৮৩,০০০ কোটি টাকা। এর মধ্যে আমাদের প্রথম ৮ মাসে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা হচ্ছে ৫৫,৫০০ কোটি টাকার মতো। এর মধ্যে আমরা এই ৮ মাসে আমরা প্রায় ৪৯,০০০ কোটি টাকা আমরা বলতে পারি, ৪৮,৮০০ কোটি টাকার মতো আদায় করতে পেরেছি। এটা গত বছর এই প্রথম ৮ মাসে এই আদায়টা ছিল ৪৩,০০০ কোটি টাকার একটু বেশি। সেই হিসাবে আমরা যদি প্রথম ৮ মাস হিসাব করি, ৮ মাস হিসাব করলে আমাদের প্রায় ১২%-এর মতো প্রবৃদ্ধি রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে ৬৮,৮৬৬ কোটি টাকা আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের ঘোষণাকে স্বীকৃতি দিল সরকার। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন লিটারে 189 টাকা আর খোলা তেলে 12 টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। যদিও সরকারি ঘোষণার আগেই বাজারে বেড়ে যায় এই সয়াবিনের দাম। হুটহাট তেলের দাম বৃদ্ধিতে সিন্ডিকেট ও সরকারি তদারকির অভাবকে দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা। তানজিদ ভুঁইয়া রিপোর্ট।
ঈদের আগে গত ২৭ মার্চ খুলাও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা। অনেক দর কষাকষি হলেও সরকার কোনো রকম সিদ্ধান্ত দেওয়ার আগেই ১৩ এপ্রিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকরা, যা পরদিন অর্থাৎ সোমবার থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা করা হয়েছে। ফলে ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে ৯২২ টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়ে হয়েছে ১৬৯ টাকা। ৪-৫টা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি সরবরাহ কমাই দিচ্ছে দাম বাড়ানোর জন্য। এখন দাম বাড়াইছে, এখন সারবে মার্কেটে। বাড়তি রেটে কিনুম, আমরা বাড়তি রেটে বিক্রি করুম, কিন্তু তেল তো আমাদের পাইতে হবো, কিন্তু তেল আমরা পাইতেছি না। বলে ডিউ দেয় না, ডিউ করলে মাল দেয় না, কোম্পানি দিচ্ছে না, তারা তেল দাম বাড়াচ্ছে। এখন বাড়তি দাম বাড়ার পর যদি অ্যাভেলেবেল হয় তাও তো ভালো। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে দীর্ঘদিন ধরে। নতুন করে দাম বাড়ানোয় বাজার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা জানা নেই কারো। কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের বাজার অস্থির করা হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতা বিক্রেতারা। তারা যে যখনই থাকে ক্ষমতায়, তারা ওই সাধারণ জনগণের কথা চিন্তা করে না। শুধু তেল না, আপনি দেখেন কোনো জিনিস খালি একটু ব্যবসা যদি বলে এটা বাড়াবে, তা বেড়ে যায়। সাধারণ মানুষ আমরা ভোগান্তির মধ্যে আছি, কারোর তো কিছু বলার নাই। ঈদের পর থেকে এখন পর্যন্ত আমরা ৫ লিটার কোনো তেল পাচ্ছি না। 2 লিটার 1 লিটার মাঝে মাঝে দিয়ে এগুলা দিয়ে কোনো রকম আমরা চালাচ্ছি। এদিকে ব্যবসায়ীদের চাওয়াকে বৈধতা দিল সরকারও। সচিবালয় সংবাদ সম্মেলনে নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়। বাজারের তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় ১৯৭ টাকা। আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে ১৮৯ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং ২০ টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। এর আগে গত বছরের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। বিগত বছরগুলোর চেয়ে এবার সময়সীমা কমানোয় খুশি জেলেরা। এবছর ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, মাছ নিধন বন্ধের সময়সীমা নিয়ে জেলেরা কি বলছে আর প্রশাসন কি কি পদক্ষেপ নিচ্ছে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সাব্বির, ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কিন্তু আজকে দ্বিতীয় দিন চলছে এবং এই নিষেধাজ্ঞা কিন্তু আগামী ১১ জুন পর্যন্ত চলবে। আমি যদি বলি যে বরগুনা উপকূলের যে জেলেরা রয়েছেন তারা কিন্তু এবছর তাদের মনে একটা স্বস্তি রয়েছে, কারণ হচ্ছে তাদের দীর্ঘ আশা ছিল ভারতের সাথে মিল রেখে যেন এই নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং সেটির বাস্তবায়ন কিন্তু এবছর হয়েছে। এতে তারা স্বস্তি প্রকাশ করেছে এবং জেলেরা যেটি জানিয়েছে যে এর পরে নিষেধাজ্ঞার পরে তারা সমুদ্রে গেলে অবশ্যই তারা প্রচুর পরিমাণে ইলিশ সহ এবং যে অন্যান্য সামুদ্রিক মাছ রয়েছে সেগুলি তারা পাবে। এবং তারা আরো যেটি জানিয়েছে যে আসলে বিগত বছরে কিছু কিছু সময় যে অসাধু জেলেরা রয়েছে তারা যে মৎস্য দপ্তরের যে বিভিন্ন কর্মকর্তা, অসাধু কর্মকর্তা রয়েছেন তাদেরকে ম্যানেজ করে কিন্তু তারা সমুদ্রে মাছ শিকার করত এবং তারা সেটির বিষয়ে কিন্তু তারা বলেছে যে অন্তত এ বছর সেই বিষয়টি জানি তারা মনিটরিং এ রাখে এবং কোনোভাবে জানি অসাধু জেলে সমুদ্রে না নামতে পারে সেটি কিন্তু তারা দাবি জানিয়েছে। সেই সাথে আরো একটি দাবি জানিয়েছে জেলেরা যে তাদের যে খাদ্য সহায়তা চাল দেওয়া হয় সেটি যেন এই যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে এর একদম শুরুতেই জানি প্রথম সপ্তাহে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তারা উপকৃত হবে। আর নয়তো দেখা গেছে যে বিগত বছরগুলিতে এই চালগুলি কিন্তু যে নিষেধাজ্ঞার শেষ সময় দেওয়া হয় তাতে কিন্তু তারা ভোগান্তিতে পড়ে এবং আমরা কথা বলে
মৎস্য অধিদপ্তরের সাথে, মৎস্য বিভাগের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে জানিয়েছে যে বিগত বছরের চাইতে এবছর তারা টহল, যে সমুদ্রে যে টহল সেটি তারা জোরদার করবে এবং তারা আশা করছেন যে এই যে 58 দিনের যে নিষেধাজ্ঞা সেটি স্বতঃস্ফূর্তভাবে জেলেরা পালন করবে। তো সাব্বির, এই ছিল বগুড়া থেকে সবশেষ। সাগর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রকল্প বাস্তবায়ন করতে শহরকে কাগজে কলমে বস্তি বানিয়ে অর্থ তছরূপ ও লোপাটের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার পৌর মেয়রের বিরুদ্ধে। নিম্নমানের উপকরণ ব্যবহারে ইতোমধ্যেই নষ্ট হয়েছে ফুটপাত, টয়লেট, ডাস্টবিন, স্ট্রিট লাইট সহ হ্যান্ড টিউবওয়েল। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। চুয়াডাঙ্গা পৌর এলাকায় 6টি পাড়ায় পৌর কর্তৃপক্ষ 2021-22 ও 2022-23 অর্থ বছরে বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। ইউজিআইআই 3 প্রকল্পের আওতায় বস্তি উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়। প্রথম পর্যায়ে ভীমরুল্লাহ স্কুল পাড়া, পশুহাট পাড়া, তালতলা স্কুল পাড়া, মুসলিম পাড়ায় ও দ্বিতীয় পর্যায়ে ইসলাম পাড়া এবং রেলপাড়া স্থানীয়দের না জানিয়েই বস্তির আওতায় অন্তর্ভুক্ত করা হয়। 6টি বস্তিতে ফুটপাত 3980 মিটার, টয়লেট 62টি, ডাস্টবিন 8টি, সোলার স্ট্রিট লাইট 70টি, হ্যান্ড টিউবওয়েল 35টি বরাদ্দ রয়েছে। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায়। ইসলামপাড়া ও রেলপাড়া বস্তির ফুটপাতের দুপাশে 100টি করে গাছ লাগানোর কথা থাকলেও তা হয়নি। সরকারি খাস জমিতে বস্তি গড়ে ওঠার কথা থাকলেও ব্যক্তি মালিকানা জমিগুলোকে বস্তির আওতায় আনা হয়। বস্তির নামে যারা টাকা লুট করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। চেয়ারম্যান যখন বাড়ি করেছে, সেখন এই রাস্তাটা করেছে, সেখন এই বস্তি বিলে করেছে। এ কি বস্তি পারে নাকি? এটা এই পাড়ার লোকজন সদস্য হয়ে এই বস্তি নাম দিয়ে আপনার অনুদানে এই রাস্তা তৈরি করেছে। বাথরুমগুলো আমাদের একলা দিইনি, 10 জন 15 জন মিলিয়ে তাই বাথরুমটা দিয়েছে ব্যবহার করতে। সোলার লাইটটা লাগিয়ে দিল বা সৌর বিদ্যুৎ নাগানের পরে 2-2.5 বছর বন্ধ হয়ে গিয়েছে। বস্তি পাড়ার নাম করবো কেন? আমরা পয়সা দিয়ে জমি কিনে আমরা ঘর করেছি। আর বিষয়টি স্বীকার করে দায়সারা জবাব দিলেন এই কর্মকর্তা। আমরা যখন দেখলাম যেখানে কিছু দরিদ্র এলাকা রয়েছে এবং সেখানে কিছুটা হলেও তাদের রাস্তাঘাট, তাদের পানি ব্যবস্থা এই সমস্ত খুবই অপ্রতুল। তা আমরা এই যেগুলোকে শনাক্ত করার পরে আমাদের যে প্রকল্পের প্রতিনিধি ছিলেন তারা এটাকে পরিদর্শন করার পরে তারা যখন এটাকে অনুমোদন করেন যে না, এখানে আমরা বরাদ্দ বা আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আনয়ন করে আমরা এখানে এটা ডেভেলপ করতে পারবো, যেহেতু এটা দরিদ্র এলাকা এবং সেখানে সুযোগ সুবিধা ছিল না, যার ফলে এটাকে আমরা বস্তির অন্তর্ভুক্ত করে আমরা প্রকল্পের মাধ্যমে তাদেরকে আমরা কিছু রাস্তাঘাট, কিছু টয়লেট, কিছু টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থা করেছি। 4 কোটি 32 লাখ টাকা ব্যয়ে 6টি বস্তির উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয় 2300 নাগরিকের সুবিধার জন্য। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয় প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরে শ্রমিক দল নেতা শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বরগুনা জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। সুনামগঞ্জের পাথারিয়ার দেহকিয়া গ্রামে প্রাইমারি স্কুলের মাঠ থেকে অবৈধভাবে মাটি খনন করায় মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিশু উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের উদ্যোগে গুর্খা সম্মেলন, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে টিকটকার মুক্তা ও ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। কুষ্টিয়ায় শেখ মোহাম্মদ সেলিমের ৮ম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুরে নিজ বাসভবনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। মাদারীপুরের শিবচরে ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। নববর্ষ উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
ফরিদপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখের দ্বিতীয় দিনে আনন্দ শোভাযাত্রা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। আফরিন পপি, মোহনা সংবাদ। রাজধানীর মিরপুরে বিএনপি নেতা এসআই টুটুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা। এতে এনসিপি ৩ জন ও ৪ গণতান্ত্রিক ছাত্র সংসদের কর্মী ও সমর্থক আহত হন। মিরপুর 10 গোলচত্বরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে তারা জানান, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জনতার অভ্যুত্থানে সমন্বয়কারীদের একটি বড় অংশ নিয়ে সদ্য গঠিত দল জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মিরপুর জোনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ। রাজধানীর মিরপুর 10 গোল চত্বরের আশপাশে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে দল দুটি। এ সময় এনসিপি নেতারা অভিযোগ করে বলেন, রূপনগর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা টুটুলের নেতৃত্বে সরকারি সম্পত্তি দখলে বাধা দেয় তাদের উপরে হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন এনসিপি নেতা মাহিন ও অন্যান্যরা। তারা আমাকে দেশীয় অস্ত্র, রামদা, স্ট্যাম্প, হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে। যাদের রক্তের উপরে আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা, তাদের উপরে কোন কালো হাত তাদের উপরে আঘাত হানে সেটা আমরা জানতে চাই। ছাত্র জনতার এই ফুসে ওঠা অগ্নিস্ফুলিঙ্গে হাত দিতে আসবেন না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। বিএনপিকে অভ্যুত্থানের পক্ষের শক্তি উল্লেখ করে দলের মধ্যে এমন দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। হামলার সাথে যারা জড়িত শুধুমাত্র তাদেরকে বহিষ্কার করলে হবে না, তাদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। এই ক্ষমতা কিভাবে টলমল হয়ে যায় 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশে নির্বাচন এবং রাজনীতিকে কেন্দ্র করে আর কোনো সন্ত্রাসের জায়গা এই বাংলাদেশে হবে না। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায়ের হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপি ও বাকছাস নেতারা। আমাদেরকে আবার পূর্বের ন্যায় আমাদের আপনাদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য বাধ্য করবেন না। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কুষ্টিয়ার কৃষকদের। অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় ভুট্টা চাষের স্বপ্ন বুনছেন এখানকার চাষিরা। চলতি মৌসুমে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা চাষিদের। কৃষি প্রণোদনার পাশাপাশি পরামর্শ ও প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ। মনজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গেল বছর ভুট্টার ফলন বেশি হওয়ায় এবং উপযুক্ত দাম পাওয়ায় এবারে ভুট্টার আবাদ বেড়েছে। এবছর প্রতি বিঘা জমিতে 10 থেকে 12 হাজার টাকা খরচ হলেও ফলন 35 থেকে 40 মণ হবে, আশাবাদী কৃষকরা। তেল, সার, বীজ ও কীটনাশকের দাম বাড়ায় অন্যান্য ফসলের উৎপাদন খরচ বাড়লেও ভুট্টা চাষে খরচ কম হওয়ায় দিন দিন ভুট্টার আবাদ বেড়েই চলছে। আবিরা 54 লাগিয়েছি 2.5 বিঘা মতন, তাতে খরচ 12-13 হাজার টাকার বিঘাতে হবে। তবে আশা করা যাচ্ছে যে যেরকম কাইন দিয়েছে আল্লাহর রহমতে হয়তো একটু লাভজনক হবে। ভুট্টা লাগিয়েছি, টোটাল খরচ হয়তো 12-13 হাজার টাকা হবে। ফলন 35 মণ আশা করছি। পরিচর্যা আর সার সেচ সঠিকভাবে হলে আমাদের ফলন প্রায় 30 থেকে 40 মণ এরকম ভালো হয়। কৃষকদের সহযোগিতা ও সঠিক পরামর্শের পাশাপাশি বীজ সহ কৃষি প্রণোদনাও দিয়েছে কৃষি বিভাগ। এবছর কুষ্টিয়া জেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছিল 11,500 হেক্টর জমিতে। ব্যাগ থেকে কৃষকদেরকে আমরা কিছু প্রণোদনা দিয়েছি, যেখানে সার বীজ দেওয়া হয়েছে এবং পাশাপাশি কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা ভুট্টার চাষটা বৃদ্ধি করে। কারণ একদিকে ভুট্টার চাষে পানির পরিমাণটা কম লাগে এবং ভুট্টার ফলনটা অনেক বেশি, যার ফলে কৃষকরা লাভবান হতে পারে। অন্যান্য বছরের চেয়ে এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 51,000 পৌঁছে গেছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 1600 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় সরকার, ট্যাক্স জিডিপি অনুপাত বাড়ালে লাগবে না বিদেশি সহায়তা। এখনো গতি আসেনি ঢাকা নারায়ণগঞ্জ রুটের কমিউটার ট্রেনে, 2 ঘন্টাতেও মেলে না একটি বাহন। রেলওয়ে ট্রাক স্বল্পতার কথা বলছে কর্তৃপক্ষ। রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকট কাটিয়ে রাজস্ব আদায় গতি চট্টগ্রাম কাস্টমসে, এছাড়া এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। এবং প্রকল্পের নামে অর্থ তছরূপ ও লোপাটের অভিযোগ চুয়াডাঙ্গা পৌর মেয়রের বিরুদ্ধে, নিম্নমানের উপকরণ ব্যবহারে নষ্ট হয়েছে বিপুল অর্থ। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।